টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের দুটো বিষয় আজকে আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি। একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টি নিয়ে অনেকেই আমাকে টেলিফোন করেছেন, আমাদেরকে ফোন করেছেন, জানতে চেয়েছেন যে আসলে ঘটনাটি কি গুজব না সত্যি। যেটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে একজন বাংলাদেশি আমেরিকান নাগরিকের ডিপোর্টেশনের খবর, এইটি আসলে কি গুজব না সত্যি। এটা গত সপ্তাহের শেষের দিকে শুক্রবারের কথা। আইস কি পারে মূল যে বিষয়টি আলোচনায় থাকবে যে এই ধরনের খবর, সেটা গুজবই হোক আর সত্যিই হোক, যদিও খবরটি হয়তো সত্যি নয়, কিন্তু যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়ের গুরুত্ব পাবে সেটি হচ্ছে আইস কি পারে কোনো নাগরিককে ডিপোর্ট করতে। এই বিষয়টি আজকে আমাদের মূল আলোচনায় থাকবে, যে কোনো সাধারণ বা ইমিগ্রেশন লতে এটি পড়ে কিনা, এবং দ্বিতীয় যে বিষয়টি, যদি হাতে সময় থাকে তাহলে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আইসের নতুন নীতিমালা কি, এই নীতিমালা অনুযায়ী আটক বা ডিটেনশন এবং আমেরিকার নাগরিক নয় এমন ব্যক্তিদের করণীয় কি হতে পারে। এই দুটো বিষয় আজকে আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি অশোক কে কর্মকার। জনাব অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে, শুভ সন্ধ্যা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি, বাংলাদেশি কমিউনিটিতে এমনিতেই পুরো আমেরিকায় যে অবস্থা চলছে, বিশেষ করে যারা ইমিগ্র্যান্ট হিসেবে বা অবৈধ অভিবাসী হিসেবে আছে, কিংবা শুধুমাত্র অবৈধ নয়, নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডার, নানান সব ধরনের ইমিগ্র্যান্ট যারাই আছে, আমরা এমনিতেই সেখানে নানান রকম ভীতিকর কথা ছড়ায়, বিশেষ করে সামাজিক মাধ্যমে বা কিছু কিছু পত্রপত্রিকায় লেখালেখি হয়, অনলাইনে লেখালেখি হয়, নানান কিছুতে এক ধরনের খবর ছড়িয়ে যায় এবং সমাজের মধ্যে, কমিউনিটির মধ্যে এক ধরনের ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। এটিও ঠিক তেমনি, এটিও সেই ধরনের একটি খবর যে একজন বাংলাদেশি আমেরিকান নাগরিক, তিনি আমেরিকান নাগরিক হয়েছেন, তাকে নাকি ডিপোর্ট করা হয়েছে। এই ধরনের একটি খবর ছড়িয়ে পড়ে, যদিও হয়তো এটি গুজব, সত্যি অবশ্যই নয়। আপনার কাছে যে প্রশ্নটি আমার থাকবে, যে আসলেই যে আইস কি কোনো আমেরিকান নাগরিককে ডিপোর্ট করতে পারে কি না, সাধারণ বা জেনারেল ল বা ইমিগ্রেশন আইন কি বলে, এটি আপনি বিস্তারিত ব্যাখ্যা করবেন, এবং এই ঘটনাটি যদি আপনার জানা থাকে সেটিও একটি ব্যাখ্যা করবেন যে এটি আসলে সত্যি নয়, এটি গুজব। জনাব অশোক কে কর্মকার। ধন্যবাদ রানা ভাই, এবং ধন্যবাদ সবাইকে। প্রথমত আমিও এটা দেখেছি, কোনো একটা পত্রিকায় এসছে। স্বাভাবিকভাবে প্রশ্ন আমারও ছিল যে হাউ কাম ইট ক্যান বি। আসলে যে বর্তমান যে প্রচলিত ল আছে তাতে ডিপোর্টেশন করার প্রশ্ন অনেকটাই পড়ে। যাদের সিটিজেনশিপ আছে, সেটা আপনার জন্মগত হোক অথবা আপনার ন্যাচারালাইজড হোক, আমরা সবাই জানি তার মানে কি, যারা এদেশে জন্মগ্রহণ করেছেন আর যারা জন্মগ্রহণ করেননি, জন্মগ্রহণের পরে গিয়ে কোনো সময় সিটিজেন হয়েছেন, সেটা আমরা বলি ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছেন। তার জন্য অনেক কন্ডিশন আছে, সেটা আমরা সবাই কম বেশি জানি। এখন প্রশ্ন হলো, আফটার ইউ বিকাম সিটিজেন, তারপরে কি আপনার সেই সিটিজেন বা নাগরিকত্বকে বাতিল করা যায় কিনা, বা নাগরিকত্ব বাতিল করা যায়, সেটা আইন আছে। নাগরিকত্ব বাতিল করার জন্য অনেকগুলো আছে, আর সেটা হলো বিশেষ করে
যদি ফ্রড করে কেউ, যদি কোনো ক্রাইম করে, ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি অথবা আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন করে, তাদের জন্য কিন্তু আপনাকে ডিনেচারালাইজেশন প্রসেস করা যায়। কিন্তু মনে রাখতে হবে মানে ডিনেচারালাইজেশন যে প্রসেস, ইট ক্যান বি অনলি ইন কোর্ট। কাজী আইস কোনো কোর্ট না, এটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের একটা অংশ। আইস অবশ্য ডিটেইন করতে পারে, ইয়েস, ডিটেইন করা যেতেই পারে যে কোনো অ্যালিগেশনের প্রেক্ষিতে। তাকে যদি দেখা যায় যে সে কোনো, আমরা সাধারণত বলি যে ডিনেচারালাইজ করার জন্য কি দরকার, দরকার হলো যে আপনি যখন সিটিজেন হয়েছেন, সিটিজেন হওয়ার সময় আপনি এমন কোনো তথ্য দিয়েছেন যে তথ্য সঠিক ছিল না, যেমন ক্রাইম সংক্রান্ত সাধারণত হয়ে থাকে, অথবা আপনি অনেকগুলো আমরা কথা পড়ে থাকি, আপনি দেখবেন সমস্ত কতগুলো জায়গায় আমরা টিক মার্ক করতে ইয়েস নো অনেক কোশ্চেন থেকে থাকে, অনেক সময় মনে হয় যে খুব সহজ প্রশ্ন। যেমন একটা প্রশ্ন আছে সেখানে যে আপনি কি কখনো কোনো ক্রাইম করেছেন যার জন্য আপনি কখনো অ্যারেস্ট হননি, আপনাকে কখনো ডিটেনশনে নেওয়া হয়নি, আপনি করেছেন কিনা? সাধারণভাবে প্রশ্ন আমরা বলি যে ন। কিন্তু আমার ধারণা সবাই কম বেশি এটা সঠিক আছে সবার জন্য। কিন্তু যদি কারোর জন্য এটা সঠিক না হয়ে থাকে যে উনি ক্রাইম করেছেন যেটা এখনো ধরা পড়েনি, কিন্তু পরবর্তীতে ধরা পড়ার পরে তার জন্য প্রসিকিউশন হচ্ছে বা আলটিমেটলি কনভিক্টেড হয়েছেন, তখন কিন্তু তাকে এই মানে তার এই যে বক্তব্যের জন্য ডিনেচারালাইজ করা যায়। বিকজ আপনি জানতেন যে আপনি কমিট করেছেন ক্রাইম, কিন্তু কোর্ট অথবা সরকার জানতো না বা আপনার পুলিশ জানতো না যে আপনি ক্রাইমটা করেছেন। তো সে কারণে আপনার যে পরবর্তী যখন এটা আবিষ্কার হবে যে আপনি করেছেন, তখন এই মিথ্যা ভাষণের জন্য এবং ক্রাইমের জন্য আপনাকে ডিনেচারালাইজ করা যায়। কাজে ডিনেচারালাইজেশন একটা প্রসেস, এটা নিয়ে অনেক এখন কথা উঠছে। আপনারা জানেন যে আমাদের সবচেয়ে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী যে আছে এলন মাস্ক অথবা আপনার মামদানি, এদের দুজনের ব্যাপারে অনেক কথা উঠেছে যে তাদেরকে কি ডিপোর্ট করা যাবে কিনা। তো সাধারণভাবেই প্রশ্ন উঠলো তারা কি কোনো কাজ করেছেন যে কারণে তাদের যে যখন ন্যাচারালাইজেশন হয়েছিল সেই সময় তারা কোনো কাজ করেছিলেন কি তার আগে অথবা ন্যাচারালাইজেশন প্রসেসের সময়, যে জন্য তাদের ডিপোর্টেশন করা যেতে পারে বা তার ডিন্যাচারালাইজ করতে পারে। আর ডিন্যাচারালাইজ করা, সুতরাং বুঝতেই পারছেন যে আইসের কর্তৃত্ব আছে যে তাদেরকে অবশ্যই যদি কোনোভাবে তাদের কাছে কোনো ইনফরমেশন থেকে থাকে, কোনো যদি ইনফরমেশন থেকে তার প্রেক্ষিতে ধরতে পারেন অবশ্যই। কিন্তু ডিনেচারালাইজ করার যে প্রসেস তার বাইরে গিয়ে করা খুব মুশকিল। তবে এটা অনেক হিস্ট্রি আছে। ডিনেচারালাইজেশন প্রসেস কিন্তু আজকে শুরু হয়েছে তা তো না। আপনার সেই প্রথম আইনটাই শুরু হয়েছিল 1906 সনে। এটা যেটাকে বলে যে ন্যাচারালাইজেশন অ্যাক্ট অফ 1906। সেখান থেকে ডিনেচারালাইজেশন ছিল বিভিন্ন সময়। অনেক সময় আপনার যেমন আজকে আমরা অনেকেই মনে করি প্যালেস্টাইনের পক্ষে অথবা হামাসের পক্ষে কথা বলার জন্য অনেকেই যেমন ধরা হচ্ছে। এটা কিন্তু এই প্রথম না, এর আগে যখন আপনার 1906 মানে 1906 সন থেকে 30 অব্দি পর্যন্ত কিন্তু এরকম হয়েছে, যখন আপনাকে ওয়ারের বিরুদ্ধে কথা বলতো তখন তাদেরকে ধরে নেওয়া হতো। বিশেষ করে যদি এশিয়ান হয় তাদেরকে ধরে নেওয়া হতো, তারা কমিউনিস্ট অথবা সোশ্যালিস্ট, তাদেরকে ডিপোর্ট করা, তাদেরকে ডিনেচারালাইজ করার প্রক্রিয়া ছিল। কাজে এটা এমন না আমেরিকাতে ক্ষেত্রে যে এই বিভিন্ন সময় বিভিন্ন ঢেউ এসছে, বিভিন্ন সময় ডিনেচারালাইজেশন প্রসেস করা হয়েছে। এটা বিশেষ করে আপনার ওবামার পরে এটা অনেকটাই বেড়েছে। আপনার বিশেষ সময় আমাদের বর্তমান ট্রাম্পের সময় আমরা সবাই জানি। কিন্তু ডিনেচারালাইজেশন প্রসেস, যেটা ডিনেচারালাইজ করার যে প্রসেস, সেটা কিন্তু আপনাকে অবলম্বন করতে এখন পর্যন্ত কিন্তু কোর্ট আপনার রায় দেয়নি যে আপনি যে কোনো আইস অথবা যে কোনো কেউ এটা করতে পারে, কারণ হলে এটা কনস্টিটিউশনাল ভায়োলেশন হবে। তবে অনেকগুলো কন্ডিশন আছে ওপর, যেমন কেউ যদি ফরেন কোনো ইলেকশনে যায়, ইলেকশনে মানে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু ডিনেচারালাইজ প্রসেস হতে পারে। সেটা তো অন্য জিনিস, কিন্তু আমরা যেটা আলোচনার বিষয়ে মানুষ যেটাকে আতঙ্কিত করে তুলেছে কমিউনিটির ভিতরে একটা অন্যরকম একটা মানে অন্যরকম একটা নেগেটিভ একটা পরিবেশ তৈরি করেছে যে বাংলাদেশি কমিউনিটির একজন যিনি নাগরিক ছিলেন এ দেশের, তাকে ডিপোর্ট করা হয়েছে এয়ারপোর্ট থেকেই। এইটির যথার্থতা কোথায়, যেটি আপনি আলোচনা করলেন
অনেক সময় হতে পারে যে আইএস কখনো কখনো ভুলক্রমে কোনো নাগরিককে আটক বা ডিপোর্টেশনের চেষ্টা করেছে। এরকম একটা উদাহরণ আমরা দিতে পারি যে মিগুয়েল সিলভেস্ট্রে একজন আমেরিকান নাগরিক ভুলক্রমে ডিপোর্টেশনের নোটিশ পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু সেই নোটিশ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এরকম ঘটনা মূলত তার হয়তো ওই ভুল পরিচয় হতে পারে বা টেকসই কোনো প্রমাণের বা সিস্টেমের ত্রুটির কারণে হয়তো এগুলো হতে পারে, কিন্তু আইস তো সরাসরি তা ডিপোর্ট করতে পারে না, কেবলমাত্র ইমিগ্রেশন জাজ ছাড়া, তাই নয় কি? ইয়েস, প্রথমত হলো ফেডারেল কোর্টে যেতে হবে অবশ্যই। আমার ধারণা হচ্ছে যেটা যদি এই মানে আপনি বলতে বলতে আমার কাছে মনে হলো যে হাউ ক্যান ইট বি পসিবল, ইট কুড বি পসিবল। কিভাবে আমি বলছি সেটা হলো, যদি যেহেতু আমি হিস্ট্রি জানা নেই, তো পসিবল কারণ হতে পারে অনেক সময় আপনি হয়তো একটা ভিন্ন নাম ব্যবহার করেছিলেন, করে আপনি গ্রিন কার্ড পেয়েছেন, পরবর্তী সিটিজেন হয়ে গেছেন, কিন্তু আরেকটা নাম ব্যবহার করা যদি কোনো কারণে আরেকটা নাম ব্যবহার করে তথ্য ব্যবহার করে থাকে, সেই নামে আপনার ডিপোর্টেশন অলরেডি রিমুভাল প্রসিডিংস আর ডিপোর্টেশন হয়ে গেছে। না, সেটা যদি আগেই হয়ে থাকে তাহলে হতে পারে যেটা আপনি বলছেন, কিন্তু মনে করুন যে এগুলো কিছুই নেই, তাকে যেটা আমাদের এই যে সংবাদটা যেটা এসছে যে নাগরিক তাকে ধরে বের করে দিয়েছে, বিষয়টি এটি কতটুকু যৌক্তিক, এটি কতটুকু সত্য? আমি যেটা বললাম যে আপনি যদি সংবাদের দিক থেকে বলেন, সাংবাদিক এটা খুব ক্যাচি সংবাদ, কাজেই সংবাদপত্রেরও এক ধরনের কাটতির প্রশ্ন আছে। তো দেখা যাবে যে কাটতিটা তো মানুষের মনে ভয় সৃষ্টি করা, তো ভয় আমি বলছি, আমি বলি না যে তারা মিথ্যা বলছে, কথাটার মধ্যে সত্যতা আছে হয়তোবা। দেখা যাবে যে আমরা বিভিন্ন সময় আপনি জেনেছেন যে অনেক সময় অনেক লোকের বিভিন্ন সময় পাওয়া যায় যে তাদের এক নামে ডিপোর্টেশন আছে আর এক নামে তাদের কার্ড হয়েছে। সো সেইগুলো ধরা পড়ার পরে যেমন আপনার সিটিজেনশিপের জন্য যখন যায় অনেক সময় ধরা পড়ে, তখন তাদেরকে সিটিজেনশিপ তাদেরকে দেওয়া হয় না গুড মরাল ক্যারেক্টারের জন্য, অথবা তাদেরকে ডিটেনশনে নেওয়া হয়, অথবা তাদেরকে মানে সেই জায়গাটা মানে তাকে পুরোপুরি আবার রিকভার করতে হয় যে কিভাবে এটাকে বাদ দিতে হবে, কোর্টে যেতে হয়। তো সেগুলো যে অসম্ভব কিছু না। সুতরাং দেখা যাবে যে লোক সিটিজেন হয়েছিল তাকে যদি ডিপোর্ট করা হয়ে থাকে, ডিপোর্ট করা হয়ে যায় তাকে সেই লোক হওয়ার কারণে না, সেই সিটিজেন হওয়ার কারণে না, তো অন্য নাম যদি তিনি ব্যবহার করেছেন, যদি করে থাকেন, সে কারণে হয়তো তাকে ডিপোর্ট করা হয়েছে। অপরাধ করেছে, অপরাধীর তো হতেই পারে শাস্তি। না, যদি আপনি দুটো আইডেন্টিটি থেকে থাকে, ইটস নট, আমি রেয়ার অবশ্যই, কিন্তু এটা বলা যাবে না যেটা নাই, রাইট? এটা অনেক সময় আমরা জেনেছি বিভিন্ন সময় যে মানুষ এটা করেছে এবং তার অনেকে ধরাও পড়েছে, তাদেরকে বিভিন্ন সময় করেছে। কাজে যদি আপনি দেখেন, যদি এটুকু দেওয়া হয় যে একজন লোক সিটিজেন, মিস্টার এক্স ইজ সিটিজেন, কিন্তু তার আর জায়গায় নাম আছে মিস্টার ওয়াই, তো মিস্টার এক্স সিটিজেন হওয়া সত্ত্বেও তাকে ডিপোর্ট করা হয়েছে, কিন্তু ওয়াই নামে তো ওনার ডিপোর্টেশন অর্ডার ছিল, সেটা হয়তো চেপে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় যারা সংবাদ পরিবেশন করছেন তাদের পুরোটাই জেনে তারপরে সংবাদ পরিবেশন করা রেসপন্সিবিলিটি আছে। এমনিতেই মানুষ অনেক বেশি মানে এখন প্যানিকড, সে সময় যে কোনো খণ্ডিত কোনো সংবাদ আপনার পরিবেশন করা মোটেই ঠিক না। আমার ধারণা যে এক্ষেত্রে যেটা ঘটে থাকতে পারে সেটা হলো যে ওই ব্যক্তি হয়তো কোনোভাবেই তার ডুয়েল আইডেন্টিটি আছে, আইডি ব্যবহার করেছে এবং সেই জায়গায় তার ডিপোর্টেশন অলরেডি ছিল, এবং আরেক জায়গায় আর একটা নামে উনি হয়তো সিটিজেন পর্যন্ত হয়ে গেছেন, যে কারণে যখন উনি আমেরিকায় ঢুকছেন সামহাও তাদের কাছে সেই ইনফরমেশন ইমিগ্রেশন অফিসারের কাছে ছিল বা তারা পেয়ে গেছেন, সো দে ডিপোর্টেড হিম, রাইট? বিকজ ওয়ান্স ইউ আর ডিপোর্টেড, তো ওখানে তো আপনার রাইট থাকে না, সুতরাং ইউএস সিটিজেন আপনি আর নাই, সে কারণে হয়তো করতে পারে। অন্য সময় হলেও আপনার আমি মনে করি এখনকার সময় অন্য সময় হলে তাকে ধরে তাকে ডিপোর্টেশন প্রসিডিংসে দেওয়া হতো। যদি এক্ষেত্রে হয়তো আইস অফিসার মনে করেছেন তার ডিপোর্ট করার অধিকার আছে, আই ডোন্ট কেয়ার হোয়েদার ইউ হ্যাভ এ ডিপোর্টেশন অর্ডার পেন্ডিং, সো আই ক্যান ডু ইট, সো আমরা তোমার ইগনোর করলাম ওটা, কারণ হয়তো তোমার ডিপোর্টেশন প্রসিডিংসটা আগে ছিল, সুতরাং ইউ ক্যান নট বি সিটিজেন এনিওয়ে। সো স্টিল আমার কাছে মনে হয় যে যদি এই সময় না হতো, এই অ্যাডমিনিস্ট্রেশনের সময় না হতো, তাকে হয়তো তার সিটিজেনশিপ দুটো থাকা সত্ত্বেও তাকে সরাসরি ডিপোর্ট না করে কোর্টের কাছে দেওয়া হতো। বাট এখানে আপনারা জানেন যে আইসকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, অথরাইজ করা হয়েছে, সুতরাং সেক্ষেত্রে হতেও পারে। বাট অ্যাগেইন
এটাই একমাত্র সম্ভাব্য কারণ আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ। অর্থাৎ আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সারাংশ যদি আমরা উপস্থাপন করি তাহলে এটুকুন এক বাক্যে যেটা আমরা বলতে পারি যে আইসের কোনো নাগরিককে ডিপোর্ট করার কোনো আইনগত অধিকার নেই, ক্ষমতাও নেই, কেবলমাত্র তাই তো এটাই হচ্ছে অলরেডি ডিপোর্টেশন থাকে। হ্যাঁ, যদি সেটা তো যদি থেকে থাকে সেটা তো আইসের ক্ষমতার আর মধ্যে থাকে না, সেটা তো অর্ডার হয়েই গেছে, সুতরাং সেটা শুধুমাত্র ইমপ্লিমেন্ট করছে আইস। কিন্তু আইস একজন ব্যক্তির কোনো রকম যাচাই বাছাই না করে একেবারে ডিপোর্ট করে পাঠিয়ে দেবে এই ধরনের ক্ষমতা বা আইনগত ক্ষমতা আইসের নেই। এটাই হচ্ছে। এবং বাংলাদেশের যে ব্যক্তির কথা বলা হচ্ছে, আমরা নাম উল্লেখ করতে চাই না, যে তাকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে, আসলে প্রকৃতপক্ষে আপনার কাছেও খবর আছে, আমাদের কাছেও খবর আছে, এই ধরনের কোনো খবরই হয়নি, এটি একটি ভুয়ো নিউজ। সুতরাং এটা কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং কমিউনিটিতে এটা নিয়ে যে এক ধরনের হতাশা বা এক ধরনের জিজ্ঞাসা আছে, সেখান থেকে বোধহয় আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে আসতে পারি যে প্রকৃতপক্ষে যদি কোনো কেউ অপরাধ না করে থাকে, ডিপোর্টেশন অর্ডার যদি না থেকে থাকে, তাহলে এই ধরনের আইস কাউকেই সরাসরি ডিপোর্ট করতে পারে না। এটি হচ্ছে মোদ্দা কথা। তো আমরা আমাদের আলোচনা দ্বিতীয়টাও যাব, তবে তার আগে আমরা একটু টেলিফোনে যাই। টেলিফোনে বোধহয় অনেকেই অপেক্ষা করছেন, তাদের ফোনগুলো একটু নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে আজাদ হোসেন। জি, আমি 2022 সালে ইউএসএতে ঢুকছি, কিন্তু আমার 24-এ একটা আইসের ডেট ছিল। তো এটা আমার লয়ারের কাছে ডেটটা আসছিল, কিন্তু লয়ারে এটা ভুলবশত এটা আমারও জানায় নাই বা আমার বলে নাই। এখন আমি পরে আমি এটা 6 মাস পরে 7 মাস পরে যখন আমি লয়ার অফিসে গেলাম যে আমার কোনো নিউজ আছে কিনা, কোনো আইসের ডেট আছে কিনা, পরে ওরা আমার বললো যে আপনার তো একটা আইসের ডেট ছিল, আপনি কেন জান নাই? আমি বললাম যে আমার তো কোনো কলও দেওয়া নাই, কোনো মেইলের কোনো ফুটবলটা দেওয়া হয় নাই। পরে ওরা স্বীকার করলো যে হ্যাঁ ওদের ভুল হয়েছে এটা। পরে আমি বললাম যে এখন আমি কি করতে পারি, আমি কি আইসের কোনো মেইল করবো যে আমার ডেট দেখা করার জন্য? ওরা আমারে সেটা বলে যে না, আপনি আপাতত আপনার যেহেতু 9 মাস হয়ে গেছে, এখন আপনি না করা উত্তম, কারণ আইসে এখন অনেকের আপনার এই ধরনের মেইল করলে ওরা আপনার দেখা করার ডেট দিলে ওরা আবার আপনার ডিটেনশনে নিয়ে যায়। এখন আমার কি করা উচিত, কি করণীয় আপনার, এটি আপনার পরামর্শ চান অ্যাটর্নি অশোক কে কর্মকার। ধন্যবাদ। আপনার ঘটনা আমার কাছে একবারই একমাত্র মনে হয় না, অনেক সময় এই ঘটনা ঘটেছে না এমন না। তার কারণ হলো আইস কখনোই আপনার খুব সামগ্রিকভাবে বলতে পারি যে রেসপন্সিভ না সরাসরি। আপনারা জানেন এই মুহূর্তে যে আইসের যে কর্মকাণ্ড, তারা খুব রেসপন্সিভ না। বিভিন্ন সময় তারা জানায় এবং অনেক সময় জানায় না, বা জানালেও তারা খুব পিরিয়ডিকলি হয় না, আপনি একবার বলা সত্ত্বেও। কাজে আপনি যদি না যেয়ে থাকেন, অবশ্যই এটা যাওয়া উচিত ছিল, কিন্তু না যাওয়ার মধ্যে আপনার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আপনি 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 কোনো ক্রাইম করেননি, আপনি জাননি বলে তারা কিন্তু আপনার বিরুদ্ধে কোনো কিছু করেনি। তার মানে যাচ্ছে যে তারা আবার যদি ডাকে, তবে অবশ্যই আপনি যাবেন। যদি আপনাকে কেউ বলে থাকে যে এই মুহূর্তে যেহেতু ওরা ডাকেনি আপনাকে, তো না যাওয়ার জন্য, তার মানে দাঁড়াচ্ছে এটাই যে কেউ এখন রিস্ক নিতে চাচ্ছে না যে আইসের কাছে যাবে। কিন্তু আইস যদি আপনাকে ডাকে, অবশ্যই আপনার যাওয়া উচিত। কিন্তু যেটা আপনি মিস করেছেন, সেটার জন্য আপনি কমিউনিকেট করতেও পারেন। আর কমিউনিকেট না করলে দে ক্যান কমিউনিকেট উইথ ইউ। বাট আমি যেটা বলবো যে স্টে অ্যাওয়ে ফ্রম এনিথিং দ্যাট কুড ব্রিং অ্যাটেনশন টু ইউ, রাইট? আপনি ছোটখাটো যে কোনো ঘটনায়, আপনারা জানেন যে অনেক এখন আইন রয়ে গেছে, আইনগুলো লেকেন রাইলি একটা এই বছর চালু যেটা পাস হলো, এতে ছোটখাটো শপলিফটিং থেকে ছোটখাটো ঘটনার জন্য আপনার ক্রিমিনাল অফেন্স, যেটার জন্য আপনার কনভিকশন হওয়ার দরকার নেই। শুধুমাত্র যদি আপনাকে কেউ চার্জ করে, তাহলে তারা ডিটেনশন নিতে পারে। সুতরাং জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট অ্যান্ড বি ইন টাচ উইথ ইউর লয়ার। হোপফুলি থিংস উইল বি ওকে, বিকজ আপনার আইস কিন্তু দে আর নট টেকিং এভরিওয়ান ইনটু ডিটেনশন, বিকজ এটা সম্ভব না। যদিও বিগ বিউটিফুল বিলে অনেক টাকা বরাদ্দ হয়েছে, অনেক ডলার বরাদ্দ হয়েছে আপনার
না তো এক্ষেত্রে জনাব আজাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে ওনার লয়ার ভুল করেছেন, ইতোমধ্যে 3 মাসও পার হয়ে গেছে। এই মুহূর্তে যদি আপনি যেটা বললেন যে যদি আবার আইএস যদি তাকে কল করে তাহলে তো দেখা করতেই হবে, সেটার তো কোনো উপায় নেই। কিন্তু এই ইন বিটুইন এই সময়টা সে কি যে অবস্থায় আছে এরকমই থাকবে, নাকি যেটা বলছিল যে মেইল করার কথা বলছিল সেইটা করে যোগাযোগ করবে কিনা? মেইল আগেই বললাম যে উনি যেটা বলেছেন, যে লয়ার বলেছেন যে আপনাকে মেইল করে অ্যাটেনশন কেউ আনতে চায় না। আচ্ছা, আর অ্যাটেনশনটা আনতে চাচ্ছে না, সেটাই মানে চুলকিয়ে ঘা করার দরকার নেই। স্ট্র্যাটেজিক কোশ্চেন, কাজেই এটাকে আমি বলবো না যে আপনি অবশ্যই যাবেন না, তবে তারা যদি আপনাকে ডাকে অবশ্যই যাওয়া উচিত। কোনো কারণে আপনি মিস হলে, আপনি তো বলছেন মিস হয়েছে, এমন না যে আপনি অবজ্ঞা করেছেন, আপনি ইচ্ছে করে যাননি বা আপনি যেতে চান না। সুতরাং আমার কাছে মনে হয় দ্যাট ইজ বেস্ট থিং। আপনার ইচ্ছা আছে কিন্তু কোনো কারণে এটা মিস হয়ে গেছে, এটা ভুল হয়ে যেতে পারে যে কোনো কারণে, কিন্তু হোপফুলি থিংস উইল বি ওকে। অনেক অনেক ধন্যবাদ জনাব আজাদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ওয়াহিদ। জি, আমি হোয়াটসঅ্যাপ বলছিলাম। আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, আপনি কি কানে যদি আপনার হেডফোন থাকে সেটি খুলে ফেলুন এবং সাউন্ড দিয়ে যদি কথা বলতে থাকেন তাহলে সেটা বন্ধ করুন। আচ্ছা আচ্ছা। আমার কোশ্চেনটা হলো জি, যে আমার 7 তারিখে আপনার সিটিজেনের এক্সাম ইন্টারভিউ, কোন মাসে? এখন তো অনেক সমস্যা দেখতেছি, তো এগুলোতে আমার কোনো সমস্যা হবে কিনা? আমি এখানে আছি আজকে 15 বছর, তো এটা নিয়ে আমি একটু জানতে চাই। চিন্তার মধ্যে আছে, মানে আপনার আগামী মাসের 7 তারিখে সিটিজেনশিপ পরীক্ষা আছে, আপনার ভয় হওয়ার কি কোনো কারণ আছে কিনা, এটাই আপনার প্রশ্ন অ্যাটর্নি অশোক কর্মকার। ইন জেনারেল বলা মুশকিল। প্রথমত হলো সিটিজেনশিপ পরীক্ষা হচ্ছে, এখন মানুষ এখনো সিটিজেন হচ্ছে, কাজী সবসময় আমাদের এখানে এখনো হচ্ছে, কাজী এখনো হচ্ছে না, এখন আরো বেশি দ্রুত হচ্ছে। হ্যাঁ, দ্রুত হচ্ছে। কাজী আপনাকে আমি কোনো অবশ্যই অনেয়ার আমি আপনাকে আপনার কোনো ব্যক্তিগত প্রশ্ন করব না, আপনিও উত্তর অবশ্যই দেবেন না, বলবেন না। কিন্তু মূল ঘটনাটা হলো যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আমার ধারণা সেখান থেকে আপনি অনেকটাই পাবেন উত্তর, যে যদি না কোনো ঘটনা থেকে থাকে যেটা আপনার এই মুহূর্তে যদি ছাড়ছে, আপনি জানবেন যে যখনই কেউ আপনার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে তখন এটা ডিগ করে, ডিগ রিয়েলি ভেরি ডিপ, রাইট? তো সুতরাং সিটিজেনশিপ নেওয়ার সময় কিন্তু অনেক ঘটনায় চলে আসে যেগুলো আমরা গ্রিন কার্ডের সময় আসে না। সুতরাং সিটিজেনশিপ আপনার যদি এরকম কোনো কিছু থেকে থাকে আপনি মনে করুন, তাহলে অবশ্যই আপনার কনসার্ন হওয়ার মতো কারণ আছে। যদি না থেকে থাকে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ উইল বি দেয়ার বি এনিথিং অ্যাডভার্স টু ইউর ইন্টারেস্ট। So again, it is your judgment call and you know better what is happening there. অনেক ধন্যবাদ ওয়াহিদ, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি 15 বছর ধরে আছেন, সেটা তো কোনো সমস্যাও নেই। যদি কোনো রকম অপরাধ বা কোনো কিছু লুকানো চাপানো না থাকে তাহলে আপনার এই সিটিজেনশিপ পরীক্ষা দিতে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা আছে বলে মনে করা যায় না। তো আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হুসাইন, আমি পেনসিলভেনিয়া থেকে কল করেছি। আমার একটা কোশ্চেন ছিল আমার মায়ের গ্রিন কার্ডের বিষয়ে। জি বলুন। গ্রিন কার্ড এক্সপায়ার্ড হয়ে যাবে ডিসেম্বরে, জি, কিন্তু সে এখন আসলে দেশে যেতে চায়, তো এখন সময় তো আসলে খুব একটা সুবিধা না। যদি এটা কি আর্লি রিনিউ করার কোনো সিস্টেম আছে, নাকি that she has to wait until December, then until you get a renew, then she can go? What is the suggestion would be? অনেক 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 ধন্যবাদ জনাব হোসেন। ধন্যবাদ। প্রশ্নটা হলো যে উনি কতদিন থাকতে চান? ডিসেম্বর তো এখনো 5 মাস বাকি আছে, সুতরাং উনি যদি এখন গিয়ে অনেক সময় থাকতে চান তাহলে অবশ্যই রিনিউয়ালের জন্য আপনাকে দিতে হবে, I-90 করতে হবে। আর যদি ডিসেম্বরের পরেও উনি ডিসেম্বর আগেই চলে আসেন তাহলে তো কোনো সমস্যা নেই, রাইট? ধন্যবাদ। তাই এক্ষেত্রে যেটি হচ্ছে যে এই রিনিউয়ালের বিষয়টি, রিনিউয়াল করতে মানে এক্সপায়ার মানে সে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কতদিন আগে রিনিউয়ালের জন্য সাধারণত আবেদন করার নিয়ম আছে?
মেয়াদ উত্তীর্ণর পরেও করা যায়। হ্যাঁ। গ্রিন কার্ড, কারণ হলো গ্রিন কার্ড আপনার রিনিউয়াল আপনি আগে করতে পারেন, 6 মাস আগে অ্যাপ্লাই করতে পারেন। আমি এটি জানতে চাচ্ছিলাম আর কি, যে জনাব হোসেন নিশ্চয়ই জানেন যে যেহেতু আর 5 মাস আছে আপনার হাতে সময়, এখনই রিনিউয়ালের জন্য আবেদন করতে পারেন, অথবা যদি ডিসেম্বরের আগেই ফেরত আসতে পারেন তাহলে সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই, যে ফেরত আসতে পারেন, আসার পরে আপনি রিনিউয়ালের জন্য আবেদন করতে পারেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনার প্রশ্নগুলো নেব, আরও অনেকেই টেলিফোনে আছেন, তবে আমরা একটি বিরতি নিতে চাই। বিরতির পরে সে আপনাদের প্রশ্নগুলো নেবে এবং হাতে যদি সময় থাকে আমাদের এই আইএসের যে নতুন নীতিমালা সেটি নিয়েও কথা বলবো। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি অশোক কে কর্মকার এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বলেছিলাম দর্শকরা আরও নেওয়ার আগে একটু ফেসবুক থেকে প্রশ্ন নিতে চাই। নূর হোসেন রাব্বি, তিনি বলছেন আমার I-360 অ্যাপ্রুভড হয়েছে এবং অ্যাসাইলাম কেস ডিসমিসাল হয়েছে। আমি নিউ ইয়র্কে থাকি, এখন নিউ ইয়র্কের বাইরে কাজ করতে চাই। আমি বাইরে কাজ করলে কোনো প্রবলেম হবে কি না? এর উত্তর আপনার কাছে জানতে চেয়েছেন নূর হোসেন রাব্বি। ধন্যবাদ। 360 অ্যাপ্রুভড হয়ে গেছে, আপনার অ্যাসাইলাম যেহেতু আপনার এই মুহূর্তে নেই, আমি কোনো দেখিনি যে আপনার কোনো সমস্যা আছে কোথাও নিউ ইয়র্কের বাইরে কাজ করতে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নূর হোসেন রাব্বি, আপনি কাজ করতেই পারেন, কোনো সমস্যা নেই। সুমন হোসেন, তিনি বলছেন আমি আমার স্ত্রীর জন্য আবেদন করি, এখন তার ফাইল এনভিসিতে আছে, কিন্তু আমার মেয়ে I-130 অ্যাপ্রুভড করে নাই, এখনো আমার কি করা উচিত? ধন্যবাদ। আসলে এই মুহূর্তে আপনার এক্সপায়ারের জন্য আপনি একটা বলতে পারেন, যদি ইউএসসিএস যেহেতু ইউএসসিএস এখনো আছে, ওদেরকে বলতে পারেন যাদের এক্সপায়ারি ডেট করে এটাকে তাড়াতাড়ি অ্যাপ্রুভাল করে এনবিসিতে পাঠায়। অনেক ধন্যবাদ সুমন হোসেন, আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। নুর ইসলাম, তিনি বলছেন আইএসের কাছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আমাকে বলছে আপনি এখানে পাস না করলে আপনার ফাইল কোর্টে পাঠানো হবে, এখন তাই হলো, আমাকে আবার ডিসেম্বর মাসের 10 তারিখে কোর্টে যাওয়ার জন্য তারিখ দিয়েছে। আমার প্রশ্ন, কোর্টে কি এটা ফাইনাল শুনানি নাকি মাস্টার হিয়ারিং? ওকে, ইউজুয়ালি প্রথম আপনি যদি এটা প্রথম হয় মাস্টার হিয়ারিং হওয়ার কথা, এটা ফাইনাল হিয়ারিং হতে পারে না। সুতরাং আপনি একটা 1-800 নাম্বার আছে, নাম্বারটা দিয়ে আপনি দেখতে পারেন, অথবা অনলাইনে গিয়ে দেখতে পারেন কোথায় মাস্টার হিয়ারিং, কে আপনার জাজ, সবকিছুই আপনার অনলাইনে আছে। ইউজুয়ালি প্রথম যেটা হবে আপনার হিয়ারিং সেটা মাস্টার হিয়ারিং। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নূর ইসলাম আপনার প্রশ্নের জন্য। আমরা একটু যেহেতু আজকে আমাদের এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ, আইএসের এই নতুন নীতিমালা, এটি একটু নিয়ে কথা বলতে চাই। অ্যাটর্নি অশোক কে কর্মকার, আপনার কাছে যে প্রশ্নটি আমি এখন রাখতে চাই, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টার জন্য বিশেষ করে, তা আইএসের এই যে নতুন আটক নীতিমালা যেটাকে আমরা বলছি, তো এই নীতিমালা অনুযায়ী যে যাকে আটক করা হচ্ছে বা আমেরিকার নাগরিক নয় এমন ব্যক্তির করণীয়টা কি? অর্থাৎ আপনার কাছে জানতে চাইব যে নীতিমালাটা কি, এই নীতিমালা অনুযায়ী আটক বা ডিটেনশন এবং আমেরিকার নাগরিক নয় এমন ব্যক্তিদের এই মুহূর্তে তাদের করণীয় কি আছে, এটি যদি একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। ধন্যবাদ। খুব ডিসঅ্যাপয়েন্টিং এটা ডেভেলপমেন্ট এক ধরনের, যে এরা বলছেন এখন যে আইস যে তাদেরকে ডিটেনশনে নেওয়া যেতে পারে, যারা এদেশে 10 বছর 20 বছর ধরে আছেন তাদেরকে নিতে পারেন, তার কারণে তাদের যদি মনে হয় যে তাকে এদেশে ভায়োলেট করে কখনো ঢুকছেন, যেমন আপনার যারা বিরাট অংশে যারা বর্ডার দিয়ে এসছেন তারা ইন্সপেক্টেড হননি, সুতরাং ইন্সপেকশন ছাড়া যারা ঢুকছেন তাদের বক্তব্য হলো যে তাদেরকে এখন ডিটেনশনে নেওয়া সম্ভব, এবং এর ভিত্তিতে তারা অনেককে অ্যাপ্রিহেন্ড করছেন, ডিটেনশনে নিচ্ছেন। কিন্তু কিছুদিন আগে ওয়াশিংটন স্টেটে ফেডারেল কোর্ট কিন্তু একটা জাজমেন্ট রায় দিয়েছে যে এটা সম্ভব না। তার কারণ হলো যে যারা অলরেডি ঢুকেছেন এবং পরবর্তীতে অ্যাসাইলাম করেছেন, তাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি না ডিটেনশন। কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে আইস তাদেরকে ম্যান্ডেটরি ডিটেনশনের আন্ডারে ফেলেছেন, তারা বলছেন যে সেকশন 235 সেকশন যেটা আইএনএর, তার আন্ডারে তাদেরকে
আইস তাদেরকে ডিটেনশন নিতে পারেন, কিন্তু 235 যাদের জন্য প্রযোজ্য তাদের মধ্যে যারা অলরেডি এদেশে এসছেন এবং এদেশে থাকছেন তাদের জন্য সেভাবে প্রযোজ্য না। সুতরাং এটা ডিবেটেবল, এবং অলরেডি ওয়াশিংটন স্টেটের একটা ফেডারেল কোর্ট কিন্তু রায় দিয়েছে যে আইস ক্যানট ডু দ্যাট। কারণ হলো আপনার 236 কিন্তু বলা আছে সেকশন যে কাদেরকে, যে এই যারা অলরেডি এদেশে আছে কিন্তু ইনএক্সপেক্টেড হননি বা ইনএডমিসিবল ছিলেন কিন্তু পরবর্তীতে এখানে ঢুকেছেন এবং পরবর্তীতে করেছেন, তাদেরকে ম্যান্ডেটরি ডিটেনশন নেওয়া, তাদের জন্য আলাদাভাবে তাদের যদি কোনো ক্রাইম থাকে, ক্রিমিনাল অ্যাক্ট থাকে, যেমন রাইলি অ্যাক্ট অনুসারে যদি থাকে তাহলে তাদেরকে কিন্তু ডিটেনশনে নেওয়া যায়, কিন্তু সেটা ম্যান্ডেটরি ডিটেনশন না, শুধুমাত্র স্পেসিফিক যদি কোনো কেস থেকে থাকে, যেমন যদি কোনো কারো নন সিটিজেন যারা যার পার্মানেন্ট রেসিডেন্সি অথবা সিটিজেনশিপ নেই, বার্গলারির মতো বার্গলারি অথবা শপলিফটিং, যেটা মানে আমরা বলি যেটাকে যে স্টিলিং থিংস, রাইট, লার্সেনিং, সে কারণে কিন্তু তাদেরকে আরো বড় যারা আপনার বড় ক্রাইমের জন্য আছে এদেরকে কিন্তু সরাসরি ডিটেনশনে নেওয়া যায়। সুতরাং এটা এক ডিবেটেড, কাজে আমি যেটা বলবো যে এটা যে ডেভেলপমেন্ট এই মুহূর্তে আছে সেই ডেভেলপমেন্টে কিন্তু বিরাট অংশ মানুষই পড়বে যে তাদেরকে ডিটেনশন নেওয়ার মতো আইসের রয়ে গেছে, তা আইস দাবি করছে। সুতরাং একদিকে যেমন ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে যেন কোনোভাবেই আপনার কোনো কিছু যুক্ত না হয় যে ছোটোখাটো যেগুলো শপলিফটিং, যে অনেক সময় আমরা ভুলবশত, আমি জানি যে অনেকেই, আমি বিভিন্ন আমাদের ক্লায়েন্টকে আমি রিপ্রেজেন্ট করেছি যারা হঠাৎ করে খেয়াল করেনি, হয়তো কথা বলতে বলতে জিনিসটা হাত নিয়ে বাইরে আসছেন। সুতরাং বি কেয়ারফুল, একটু কনসিয়াস হবেন যখনই কোনো দোকানে যাবেন, যেন কোনো খেয়াল করবেন যে কোনোভাবেই যেন আপনাকে পুলিশের সংস্পর্শে না আসেন। আদারওয়াইজ আই ডু নট সি দ্যাট ইট ইজ হ্যাপেনিং দ্যাট ওয়ে, কারণ এখানে 11-12 মিলিয়ন আপনার নন সিটিজেন রয়ে গেছে। আর যে বিগ বিউটিফুল বিলে যদি সমস্ত যে বরাদ্দ আছে সেটা যদি হয়ও মাত্র 100,000 লোকের জন্য ডিটেনশন জায়গা হবে, সুতরাং ইট কুড বি এ বিগ চ্যালেঞ্জ ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন টু পিক আপ অল দিস পিপল। সুতরাং বি কেয়ারফুল, ডোন্ট গেট প্যানিকড। এক্ষেত্রে যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে আইএসের এই নতুন নীতিমালার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে 7ই জুলাই চলতি মাসে 2025-এর একটা মেমো অনুযায়ী যেসব অবৈধ প্রবেশকারী যারা এখানে অনুপ্রবেশ করেছে কোনো আদালতে বন্ড হিয়ারিংয়ের জন্য আবেদন করতে পারবে না এমনটি বলা, অর্থাৎ ইললিগ্যাল এন্ট্রি বা ওভারস্টের কারণে আটকভুক্ত ব্যক্তিদের আবেদন করার সুযোগ নেই। শুধুমাত্র আইএস কর্মকর্তা দেবে প্যারোল বা রিলিজ, যেটাকে আমরা বলি সিদ্ধান্ত, বিচারক নয়। তো এই যে পরিবর্তনটির যে ব্যাপক, এটার কতটুকু যৌক্তিক বা ডিউ প্রসেসকে কি হ্রাস করছে না? এক্ষেত্রে একজন আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়? ডিউ প্রসেসকে আপনার করছে না, আপনার সরাসরি বলা যাবে না, তবে যে আপনি যেটা যে নীতির কথা বলেন, পরিবর্তিত নীতি, স্বাভাবিকভাবে এটা অনেকটা ইনহিউম্যান। কারণ হলো অনেকেই নেওয়া হচ্ছে ডিটেনশনে যাদের কোনো রকম, যারা অনেকেই নিজ দেশে নির্যাতিত হয়ে এসছেন, কাজে অনেকেই তো ভিসা পাওয়ার কথা না, ভিসা নিয়ে আসতে পারেননি, কাজে তাদের তো জীবন বাঁচানোর জন্যই তারা এসছেন। কাজে অনেক লোকের আপনার ক্লেম সঠিক না হলেও অনেক লোকের তো ক্লেম অবশ্যই সঠিক আছে। সুতরাং আপনার 2-1 জনের জন্য অন্য যাদের সঠিক ক্লেম আছে, যারা প্রমাণ করতে পারবে, তাদেরকে ডিটেনশনে নেওয়া আর একটা ইনহিউম্যান ট্রিটমেন্ট আমি বলবো। মানবাধিকার হিসেবে সেটা অনেকটাই মানবাধিকারের লঙ্ঘন, যদিও আইনগতভাবে অনেকটাই ব্রড পাওয়ার দেওয়া আছে আইসের কাছে, সেটা তারা এটা করতে পারেন, কিন্তু ইট ইজ অলরেডি ডিবেটেড। সমস্ত কোর্ট, ইমিগ্রেশনের সমস্ত কোর্ট কিন্তু এই ডিরেক্টিভে মানছে না। অনেক জায়গায় কিন্তু এখনো বন্ড হিয়ারিং হচ্ছে, অনেকে জাজ বন্ড দিচ্ছেন, কিন্তু তাদের সংখ্যা খুব কম, এবং ম্যাক্সিমাম জাজ এখন যেটা বলছেন যে তাদের কোনো ক্ষমতা নেই বন্ড দেওয়া। স্বাভাবিকভাবে যদি আপনি যে জিজ্ঞেস করলেন যে অ্যাজ এ লয়ার আমি কি বলবো, আমি বলতে চাই যে কোর্টের যে ক্ষমতা, কোর্টের ক্ষমতা যখনই খর্ব করা হয় তখনই কিন্তু এক ধরনের আমরা বলি যে অথরিটেরিয়ান স্টাইল শুরু হয়ে যায়। কারণ কোর্টের ডিসিশন মেকিং পাওয়ার থাকা উচিত বেশি,
কিন্তু আইস যেটা এখন করছে, আশা করি দে উইল কাম টু চেঞ্জ, যে সমস্ত লোকের জন্য, সমস্ত মানুষের জন্য এই প্যানিক অবস্থা ক্রিয়েট করার কোনো মানে হয় না। সুতরাং তাদেরকে একটা নির্দিষ্ট পলিসি করা বলা উচিত, যে যেসব লোক যারা এখানে বৈধভাবে আসেননি, মানে ভিসা নিয়ে আসেননি, তাদেরকে যদি তারা কোনো ক্রাইমের সাথে জড়িত না থাকে, দে আর নট গোয়িং টু লুক ফর দেম। কিন্তু এইরকম কোনো বক্তব্য না থাকার কারণে কিন্তু প্যানিকটা সৃষ্টি হচ্ছে, যে এনিওয়ান ক্যান বি ভিকটিম। সেটাই একটা প্রবলেম। আরেকটি বিষয় হচ্ছে যে এই এই যেটা আমরা বললাম যে নতুন নীতিমালার ভিতরে যে আরেকটি বিষয়ের বোধহয় একটু ভীতিকর, সেটা হচ্ছে জিপিএস মনিটরিং যে বিষয়টি নিয়ে, তাই না? মনিটর যেটা, এটা আরও বাড়ানোর কথা বলা হচ্ছে, এবং যে অল্টারনেটিভস টু ডিটেনশন যেটা ATD বলা হয়, এই প্রোগ্রামের আওতায় দেখা যাচ্ছে 1,83,000 মানে 183,000 ব্যক্তির মধ্যে আগে যেখানে মাত্র 24,000 ব্যক্তিকে আপনার এই জিপিএস মনিটর দেয়া হয়েছিল, কিন্তু এখনকার এই নির্দেশনায় প্রাথমিকভাবে যদি দেখা যাচ্ছে যে শুধুমাত্র প্রেগন্যান্ট মহিলা ছাড়া সবাইকেই এই মনিটর পড়তে বলা হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত হলো এই ব্যাখ্যার তো কোনো এটা তো বাস্তবতা যে তারা করছেন, এটা করছেন, এটা তারাই দিতে পারবেন কেন করছেন। কারণ হলো যারা কিনা একটা কোর্টের আওতায় এসছে, তাদের ফ্লাইট রিস্ক কেন থাকবে, আই ডোন্ট নো। সুতরাং তারপরও তারা যখন করছেন, এর পিছনে অনেক বাণিজ্যিক অবস্থানও থাকতে পারে। সেটা হলো যে এটা তো শুধুমাত্র আপনার এটার জন্য আপনার একটা, আমরা যেটা বলি প্রাইভেট কোনো কোম্পানি এটা কোনো বরাদ পাচ্ছে যাকে বলি আমরা, টেন্ডার পাচ্ছে। সুতরাং আমাদের এখানকার প্রিজন সিস্টেম আপনারা জানেন যে এগুলো আপনার পূর্বে প্রাইভেটাইজড, রাইট? নট আনলাইক বাংলাদেশ আর ইন্ডিয়া, যেখানে ডিটেনশন সমস্ত ফ্যাসিলিটি ওন্ড বাই দ্য গভর্নমেন্ট। এখানে কিন্তু ডিটেনশন ফ্যাসিলিটি মেনি টাইমস দে ওন্ড বাই প্রাইভেট পিপল টু। সুতরাং সেখানে ব্যবসার অনেকটা রয়ে গেছে যে আপনার, তারপরে এই যে জিপিএস লাগানো, এটাও এক ধরনের ব্যবসা। সুতরাং many things are here, like শুধুমাত্র বলা যাবে না যে এটা আমাদের লিগালি, I don't know how they serve the purpose. প্রথমত হলো যাদেরকে এই পায়ে লাগানো হচ্ছে তাদের কার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে, I doubt, because criminal record থাকলে they are taking them into detention anyway. And that is not bad that way, but criminal, এটার ক্ষেত্রে আমার বক্তব্য আছে যে আপনার ক্রিমিনাল কাউকে অনেক রকম ঘটনাই ঘটে, ছোটখাটো ঘটনা ঘটে, পারিবারিক সহিংসতা ঘটে পারিবারিকভাবে। সুতরাং সবকিছুই ক্রাইম হিসেবে দেখা সঠিক নয় ভাবে। বাট স্টিল যদি ক্রিমিনাল কোনো আপনার ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, তখনকার প্রেক্ষিত এবং সবাই পায়ে লাগানো, এটা যে কত বড় আপনার এমব্রাসমেন্ট, তাদের জন্য একটু সমস্যা সৃষ্টি করছে। কিন্তু রিয়েলিটি সেটা দিচ্ছে। এখন দেখা যাক ভবিষ্যতে এটা কি করা যায়, কি হচ্ছে। উই হ্যাভ টু ওয়েট ফর দ্য নিউ ডেভেলপমেন্ট। তার মানে এগুলোই মোটামুটি আইএসের নতুন নীতিমালার যেটা করা হয়েছে, এবং আইএসকে যথেষ্ট শক্তিশালী করা হয়েছে এই নীতিমালার মধ্য দিয়ে। সুতরাং আমাদের সবারই সচেতন থাকা উচিত। এবং যেটা আপনি র্যাকেনরিলের যে বিলের কথা বললেন, যে সামান্য একটা পিন চুরি করলেও সেই অপরাধেও আপনাকে অপরাধী সাব্যস্ত করা হবে, এবং সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে, এই ধরনের বিষয়গুলো এসে যায়। সুতরাং আমরা যতদূর সম্ভব আইন মেনে চলি এবং সুন্দরভাবে জীবনযাপন করি, কারো ক্ষতি না করি, কারোর প্রতি খারাপ দৃষ্টি প্রদর্শন না করি, সেটাও টট লয়ের মধ্যে পড়ে যায়। এবং ইচ্ছা করলে যে কোনো সময় যে কারো ভাগ্যে বিপর্যয় ঘটতে পারে। সুতরাং এখান থেকে আমরা দূরে থাকি। আমাদের হাতে সময় নিয়ে একজন দর্শকের টেলিফোন নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাইব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি, আমার কোয়েশ্চেন হলো, আমি আমার মেয়ের পিটিশনার, আমার মেয়ের মাধ্যমে আমি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করছি। তো ইন্টারভিউর পর আমার I-130 পিটিশন অ্যাপ্রুভ হয়েছে। আর আমার কোয়েশ্চেন হলো, নরমালি 485 অ্যাপ্রুভ হতে কতদিন লাগে? এইটাই কোয়েশ্চেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। অ্যাটর্নি অশোক কে কর্মকার। ধন্যবাদ। আমি একটু সারপ্রাইজড, আপনার ইউজুয়ালি I-130 এবং I-485 তো আপনি একসাথেই করার কথা। কাজী যদি আপনি I-130 দুইটাই করেছেন, উনি দুইটাই করেছেন, কিন্তু আগে পরে হয়েছে আর কি বোধহয়।
ইন্টারভিউ সাধারণত একসাথে হওয়ার কথা, কারণ হলো I-130 আপনি ইমিডিয়েট রিলেটিভ হিসেবে আপনার I-130 জন্য আলাদা কোনো বিশেষ করে ইউজুয়ালি নেওয়া হয় না। আমি একটু সারপ্রাইজ হলাম যে I-485 এর জন্য আপনার তো ইন্টারভিউ তাহলে একটা প্রশ্ন নেই। তো আমার ঠিক জিনিস কোথায় একটা খটকা লাগছে যে কেন এরকম হচ্ছে। কাজে শুড টক টু লয়ার, প্রাইভেটলি কথা বলা দরকার, কারণ আমার কাছে প্রাইভেট ভাবে আপনার নিচে আমি আপনার প্রশ্ন করতে পারবো না বা আপনি উত্তর দেওয়া ঠিক হবে না। সুতরাং টক টু লয়ার। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আসলে আপনার বিষয়টি যেহেতু ওনার কাছে একটু মিস্টেরিয়াস মনে হচ্ছে, সে কারণে আপনি আপনার যিনি অ্যাটর্নি আছেন তার সঙ্গে যদি আলোচনা করেন তাহলে এই বিষয়টি সম্পর্কে আপনার জন্য বোধহয় সহজ হয়ে যাবে উত্তরটি পেতে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি অশোক কর্মকার, আপনিও অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে আলোচনা করেছেন, পুরোপুরি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যার মধ্য দিয়ে যে ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে, বিশেষ করে আইস এবং গ্রেপ্তার বা ডিপোর্টেশন, আশা করি এটি পরিষ্কার হয়েছে। আপনার এই চমৎকার আলোচনার জন্য সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে, দর্শক সবাইকে ধন্যবাদ। গুড নাইট। আপনাকেও আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যে একজন বাংলাদেশি আমেরিকান নাগরিকের ডিপোর্টেশনের খবর বেরিয়েছিল বা যেটা আজকের আলোচকও বলেছেন, আপনারাও হয়তো জেনেছেন, সেটি আসলেই গুজব, সেটি কোনো রকম সত্যতা নেই। যদি সত্যতা থেকে থাকে তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ ছিল, যে কারণে হয়তো আইস তাকে বের করে দিতে পারে, কিন্তু সেটিও সঠিক নয়। এবং আজকে আমরা আইসের নতুন নীতিমালাগুলো কি হয়েছে, আইসকে কিভাবে শক্তিশালী করা হয়েছে এবং আমাদের করণীয় কি হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।